আসসালামু আলাইকুম বন্ধুরা, মোদের বিদ্যালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমি খালিদ সাইফুল্লাহ, খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আপনাদের সামনে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা থেকে এসএসসি পর্যায়ে প্রশ্ন থাকে, এইচএসসি পর্যায়ে প্রশ্ন থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন, তারপরে হচ্ছে চাকরির জন্য বিসিএস এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এ নিয়ে অনেক কোশ্চেন থাকে এবং অনেকেই এই বিষয়টা নিয়ে খুবই ভীত সন্তুষ্ট হয় অনেক সময়, যে মনে করে এটা খুবই একটা কঠিন টপিক। তো আজকে আমরা দেখব খুবই সহজভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন তা কীভাবে উপস্থাপন করা যায়। তো এটা বোঝার আগে আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা জানা দরকার তা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের পরিচয়। এক্স্যাক্টলি এটা কী জিনিস? আমরা শুধু ট্রান্সফরমেশন নিয়ে ব্যস্ত থাকলেও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কী জিনিস তা খুব একটা হয়তো ধারণা রাখতে চাই না বা রাখি না বলে একটা প্রবলেম হয়ে যায়। তো প্রথমে আমরা জেনে নিই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ধারণা কি। সিম্পল, তারপর হচ্ছে কমপ্লেক্স এবং হচ্ছে লাস্ট কম্পাউন্ড। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে জানতে গেলে আগেই বলে রাখি, সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স, এমন একটা সেন্টেন্স যার মধ্যে একটা ক্লজ থাকে, ওয়ান ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যার মধ্যে দুইটা ক্লজ থাকে। আমি এভাবে লিখলাম, ক্লজ প্লাস ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে তার মধ্যে কমপক্ষে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যার মধ্যে সেখানেও কমপক্ষে দুইটা ক্লজ থাকবে। ওকে, তো এই হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আগে প্রথম কথা বলে নিলাম ক্লজ সংখ্যা দিয়ে, যে সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা এবং কম্পাউন্ডে কয়টা। তো এইটা লেখার পরে অনেকের মনে এখন এইটা প্রশ্ন জাগবে যে ক্লজ কী জিনিস আবার। তো ক্লজের ব্যাপারটা একটু বলে নেই। ক্লজ হচ্ছে যার মধ্যে একটা ক্লজ হচ্ছে সেটাই যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, সেটা হচ্ছে একটা ক্লজ। অনেক সময় আমরা বাক্যের কিছু অংশ আলাদা করে দেখতে পারবো, যে দেখা যায় কিছু কিছু শব্দ একসাথে লেখা আছে কিন্তু তার মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। এটা যদি না থাকে তাহলে সেটার নাম হয়ে যায় ফ্রেজ। তাহলে প্রথমে ক্লজ এবং ফ্রেজের ব্যাপারটা কনফার্ম করে নিলাম, যে ক্লজ হচ্ছে সেটাই যার মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে। ফ্রেজ হচ্ছে সেটাই যার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। এবার আসি, একটা সেন্টেন্স আমি একটা লিখলাম এখানে, যেমন হচ্ছে গোয়িং দেয়ার আই মেট হার। এই যে বাক্যটা আমরা লিখলাম, এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেট শব্দটা একটা ভার্ব, আর একটা ভার্ব থাকলে একটা সাবজেক্ট থেকে যাবে, তাহলে আই হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে শুরু করে এই অংশটুকু আমরা একটা ক্লজ বলতে পারি। এখন এই অংশটুকু কি ক্লজ বলতে পারি আসলে? গোয়িং দেয়ার, সেখানে গিয়ে। আচ্ছা, এই অংশের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ এখানে তো একটা ভার্ব তো আছে, শুধু সাবজেক্টটা হলেই মনে হয় হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এই তিনটা জিনিসকে যদি কখনো দেখি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, যদি কখনো দেখি V3 আছে, যদি কখনো দেখি 2 এর পরে V1 আছে, মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং V3 বা পাস্ট পার্টিসিপল রূপ, এগুলো যদি কোথাও থাকে, নর্মালি এগুলো নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, যা আসলে ভার্ব হিসেবে কাজই করে না। হয়তো এটা কোনো নাউন হিসেবে, না হয় অ্যাডজেক্টিভ হিসেবে, অন্য কোনো পার্টিসিপল হিসেবে কাজ করে। এই জন্য এইগুলো যদি কোনো জায়গায় থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো ভার্ব নয় এগুলো। যদিও এই কথাটা একদম ঠিক না যেটা ভার্ব নয়, তবে বোঝানোর ক্ষেত্রে এতটুকু বলা যায়, কারণ এটা ভার্ব হিসেবে কাজ করে না, সাধারণত কাজ করে অন্য পার্টিসিপল হিসেবে। তো এবার আমরা আসি, তাহলে গোয়িং দেয়ার আই মেট হিম, এর মধ্যে গোয়িংটাকে আমরা ভার্ব বলতে চাচ্ছি না। তাহলে এই অংশটুকুর মধ্যে কোনো ক্লজ নাই, এই অংশটুকুর মধ্যে একটা ক্লজ আছে। তাহলে ওভারঅল এই বাক্যের মধ্যে ক্লজ আছে কয়টা? একটা ক্লজ যদি হয়ে থাকে তাহলে এই পুরো বাক্যটা হবে একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, যদি এটাকে কমপ্লেক্স করতে হয় তাহলে অবশ্যই দুইটা ক্লজ প্রয়োজন, কম্পাউন্ড করতে গেলে দুইটা ক্লজ প্রয়োজন। যাই হোক, এখন তাহলে এই অংশটুকু তো আমরা ক্লজ বলে দিলাম, যেটা একটা ক্লজ। আর এই অংশটুকু আমরা তাহলে কি বলবো? যেহেতু এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তাহলে এটাকে একটা ফ্রেজ বলতে পারি আমরা। তাহলে ক্লজ এবং ফ্রেজ আলাদা হয়ে গেল। এবার করণীয় হচ্ছে যে আমরা যদি কমপ্লেক্স করতে চাইতাম, তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের পরিচয়টা আরও একবার দেখে নিই। তো সিম্পল সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স, অনেকটা হচ্ছে সিঙ্গেল লাইফের মতো, হ্যাঁ, যার মধ্যে ক্লজ হচ্ছে একটা, মানে হচ্ছে একজনের সংসার আর কি। আর কমপ্লেক্স সেন্টেন্সটা ওই লোকটার একটু বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে এখন দুইটা হয়ে গেল, দুইজন হয়ে গেল। দুইজন হওয়ার পরে সাধারণত প্রথম যেটা হয় আর কি, আমাদের বাংলাদেশি কালচারে একজন সাধারণত আরেকজনের উপর নির্ভরশীল হয় আর কি। দুইজনের সংসার একজন করলো কি আরেকজনের উপর নির্ভরশীল, আরেকজনের সব দায়িত্ব হচ্ছে তার উপরে, যার মধ্যে একজন থাকে একটু প্রিন্সিপাল, যার একটু পাওয়ার বেশি থাকে, আর একজন হচ্ছে একটু লোয়ার। কিন্তু আমরা ওই সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখতে গেলে সাধারণত দেখি যে উভয়েরই মোটামুটি সমান পাওয়ার। সেখানেও যদি একটা সংসার থাকে, সংসার দুইজন, কিন্তু দুইজনের পাওয়ার সমান। তো হচ্ছে কি,
যা হয় সেক্ষেত্রে দুইটাই হচ্ছে স্বাধীন ক্লজ, মানে দুইজনই স্বাধীন থাকে। তো এইরকমই ব্যাপার যে একটা বাক্যে যখন একটা ক্লজ থাকে, মানে এটা সিঙ্গেল লাইফের মতো, বিয়ে শাদী এখন হয়নি, ওটা হচ্ছে সিম্পল লাইফ। আর এই বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একটু বিয়ে শাদী করবে তখন লাইফটা একটু কমপ্লেক্স হয়ে যায়। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। তো জটিল যখন হয়ে যায় তখন এটা হয়ে যায় একটা কমপ্লেক্স সেন্টেন্স। জটিল মানে কি দুইটা ক্লজ থাকবে, একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকবে আর কি। আর কম্পাউন্ড কি দুইটা ক্লজ থাকবে কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল থাকবে না। এখন নির্ভরশীল কি নির্ভরশীল না তা বোঝানোটা আপাতত আমি সেই লাইনে যেতে যাচ্ছি না। তবে খুব সহজ একটা ব্যাপার যে কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্যটা কি আসলে। কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্য হচ্ছে ওই যে বললাম যে বিয়ে তো দিয়ে দিচ্ছি দুইজনের, এখন একটা ঘটক তো দরকার। বিয়ে দিতে গেলে একটা ঘটক দরকার। তো কোন ঘটকের মাধ্যমে বিয়ে দিলাম? ঘটক ইংরেজি হচ্ছে ম্যাচ মেকার। আর দুইটা ক্লজে যখন বিয়ে দিই ক্লজের ঘটককে বলে ক্লজ মেকার। তার মানে হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ক্লজ, এই দুইটা ক্লজকে যখন আমরা ম্যাচিং করে দিচ্ছি কোনো একটা মানে ঘটক মাঝখানে লাগাইতে গেলে এর যে ঘটকগুলো হয় মানে কম্পাউন্ডের কিছু লিঙ্কার ব্যবহার করতে হয়, ক্লজ মেকার ব্যবহার করতে হয়। এর যে ক্লজ মেকারগুলো সাধারণত বিশেষ করে এই তিনটা শব্দ ব্যবহার করা হয়, অ্যান্ড, বাট এবং অর। যদিও এই তিনটাই সীমাবদ্ধ না, আমি বলতেছি আর কি কি হতে পারে। এগুলো সাধারণত একটা টেকনিক দিয়ে সাধারণত সবাই আলোচনা করে থাকে, আমি সেভাবেই গতানুগতিক পদ্ধতি আলোচনা করলাম। সেটা হচ্ছে যে ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজের এফ ফর, এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, অয়তে হচ্ছে ইয়েট, আর এসতে হচ্ছে সো। এই শব্দগুলি মূলত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের এই যে ঘটক মানে লিঙ্কার। আর যদি লিঙ্কার বা ক্লজ মেকার, এগুলো হচ্ছে কম্পাউন্ডের ক্লজ মেকার, কম্পাউন্ডের ক্লজ মেকার। আর এইখানে যেটা দেখতেছি কমপ্লেক্স সেন্টেন্সের যখন দুইটা ক্লজ থাকে তখন এই দুইটা ক্লজ এখানেও ওই যে ঘটক ছাড়া বিয়ে হবে না। এই জন্য এটার যদিও লিঙ্কারটা দুইটা জায়গায় বসতে পারে, হয় বাক্যের শুরুতে না হয় বাক্যের মাঝখানে, দুইটার যে কোনো একটা পজিশনে হতে পারে। এখন আমরা সেইগুলো কি কি হতে পারে, সেইগুলো অনেক কিছুই হতে পারে। তার মধ্যে কমন দিয়ে একটা দিয়ে দিচ্ছি আমি, যেমন হচ্ছে ইফ হতে পারে, সেখানে দো হতে পারে, সেখানে আনলেস হতে পারে, সেখানে অ্যাজ সুন অ্যাজ হতে পারে, এই ধরনের জিনিস হতে পারে হচ্ছে এই দুইটা ক্লজকে লিঙ্ক করার জন্য। আরও কিছু শব্দ হতে পারে, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি এই ফ্যান বয়েজ যেখানে নাই মানে ক্লজ দুইটা, কিন্তু ফ্যান বয়েজ হচ্ছে এই বিদেশি মানে ঘটকেরা। এই বিদেশি ঘটক যেগুলো আছে এইগুলো যদি না থাকে অন্য আমাদের দেশীয় ঘটক থাকে, বিদেশি ঘটকগুলো বাদ দিলে বাকি যা আছে সব দেশি ঘটক আর কি। মানে হচ্ছে এই কম্পাউন্ডের লিঙ্কারগুলো বাদ দিলে বাকি যা থাকে তা হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার। তো কমপ্লেক্সের লিঙ্কার যদি থাকে মানে কম্পাউন্ডের লিঙ্কার যদি না থাকে আর যদি দুইটা ক্লজ একটা বাক্যে থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে কি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এত পরিচয় দেওয়ার কি দরকার? আমার দরকার তো ট্রান্সফরমেশন, তাই না? যে আমি চেঞ্জ করব সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে পরিবর্তন করব, তাহলে এত কি দরকার আমার? তো আমরা আসি সেখানে। এবার পরিবর্তন করতে গেলে কেন এই ক্লজ নিয়ে আলোচনা করা লাগবে, দুইটা ক্লজ তিনটা ক্লজ কেন এই কথাগুলো বলা লাগতেছে তার একটা কারণ আমি বলে নিই। সেটা হচ্ছে যে ধরুন একটা বাক্য লিখলাম আমি এখানে, বাই রিডিং, খুবই সহজ সহজ সেন্টেন্স দিয়ে দিচ্ছে এখানে, ইউ ক্যান পাস। এখন এই সেন্টেন্সটা এই যে একটু আগে বলছিলাম ইউ হচ্ছে সাবজেক্ট আর ক্যান পাস, এখানে দুইটা মিলে একটা ভার্ব ফ্রেজ হয়ে যায়, একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব, দুটো মিলে সাধারণত ভার্ব হয়ে যায় একটা। তাহলে এই সাবজেক্ট এবং এটা ভার্ব হয়ে গেল, আর এই পাশে যে অংশটা আছে এই অংশটার মধ্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, এটাকে আমরা ভার্ব বলতে চাচ্ছি না, তাই এই অংশটুকু হয়ে যাচ্ছে একটা ফ্রেজ যা ক্লজ না, আর এই অংশটুকু হচ্ছে একটা ক্লজ। তাহলে যা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই পুরো বাক্যটার মধ্যে ক্লজ হচ্ছে একটা, এটা একটা সিম্পল সেন্টেন্স এই জন্য। কিন্তু এটাকে যদি কমপ্লেক্স করতে চাই, ওই যে কমপ্লেক্স করতে গেলে তো দুইজন লাগবে, তাই না? তার মানে বর রেডি আছে কিন্তু বউ তো লাগবে নাকি? এখন সেটা কি করব, আমরা এইখান থেকে এই একটা নাবালিকা মেয়েরে আমরা এখন মোটামুটি বউ বানানোর প্রস্তুতি নিচ্ছি। সেটা কি হচ্ছে যে এই অংশটা যেহেতু কোনো ক্লজ না, ফ্রেজ একটা, তো এটাকে আমরা ক্লজ তৈরি করার চেষ্টা করব। কীভাবে ক্লজ তৈরি করব? ক্লজ তৈরি করতে গেলে দুইটা জিনিস লাগে, সাবজেক্ট লাগে আর ভার্ব লাগে। তো এর মধ্যে তো কোনো সাবজেক্ট নাই, তো ঠিক আছে সাবজেক্ট যদি না থাকে তাহলে ওই যে শ্বশুর বাড়ি থেকে সাবজেক্ট একটা দাঁড় করে নিয়ে আসলাম আর কি, এই যে ইউ নিয়ে আসলাম এখান থেকে। তারপরে রিডিংটা তো ভার্ব না, কেন? শর্ত হচ্ছে যে আইএনজি যুক্ত হলে সেটা ভার্ব হয় না। তো ঠিক আছে আইএনজি বাদ দিয়ে দিলাম, তাহলে তো ভার্ব হয়ে গেল নাকি? এই যে ভার্ব তৈরি হয়ে গেল, রিডিং ভার্ব না কিন্তু এখন ভার্ব তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে যে বাকি যেটা আছে ইউ ক্যান পাস, ওই যে আমরা বলতেছিলাম যে দুইটা ক্লজ লাগবে একটা কমপ্লেক্স করতে গেলে বা কম্পাউন্ড করতে গেলেও তাই দুইটা ক্লজ লাগবে, তাই হয়ে গেল। এখন দুইটা ক্লজ রেডি হয়ে গেল, কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়নি কারণ এখনো ঘটক রেডি করতে পারিনি। হ্যাঁ, মিয়া বিবি এখন রেডি কিন্তু ঘটক রেডি নাই। এবার শুধু একটা নির্দিষ্ট ঘটক দিয়ে দিতে পারলে বা একটা লিঙ্কার দিতে পারলে তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড রেডি হয়ে যাবে। তাহলে এখন যদি কমপ্লেক্স করতে চাই তাহলে এখানে একটা ইফ ব্যবহার করলে কমপ্লেক্স হয়ে যায়,
আর কম্পাউন্ড করতে চাইলে মাঝখানে একটা এই যে ফ্যান বয়েসের কাউরে একজন দিয়ে দিলেই হয়ে যেতে পারে। এখন তাহলে এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা যখন একটা সিম্পল থেকে যখন একটা কমপ্লেক্স করতে চাই তখন আমাদের একটা ক্লজ বাড়াতে হবে এরকম করে। আর যদি কমপ্লেক্স থেকে সিম্পলে আসতে চাই তাহলে ঠিকই একটা ক্লজ কমনও লাগবে, কারণ কমপ্লেক্সে তো সিম্পলে থাকে তো একটা ক্লজ, আর কমপ্লেক্সে দুইটা থাকে, তাহলে একটা ক্লজ না কমাইলে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে যে দুইটা ক্লজ থেকে একটা ক্লজ না মানে কমাইতে না পারলে আমাদের সিম্পল সেন্টেন্স হতে পারবে না, কারণ ক্লজ দুইটা হলে সিম্পল সেন্টেন্স হয় না। তাই কি করব, আবার ক্লজ কমানোর সিস্টেমটা কি? কমানোর সিস্টেমটা হচ্ছে যে ইউ যেটা আছে একই জাতীয় সাবজেক্ট দুইটা, তাহলে এই ইউটা বাদ দিয়ে দিলাম। তারপরে রিড যেটা ছিল ভার্ব ছিল, তো ভার্ব ছিল, তাহলে ভার্বে ভার্ব রাখতে চাই না, তাহলে কি করবো এর সাথে আইএনজি যুক্ত করে দিই, তাহলে ভার্ব থাকবে না। তারপরে লিঙ্কারের ব্যাপারটা পরে, এই যে তাহলে আমরা কিন্তু আবার সিম্পল সেন্টেন্সের পর্যায়ে চলে যাবো প্রায়, মানে ক্লজ একটা কমাইতে পারবো। তাহলে এই আমরা প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ক্লজ কমানো বা বাড়ানো এইগুলোর প্রসেসে আগে চলে গেলাম। এবার তাহলে বাকি যে কাজটা করতে হবে কি, সেটা হচ্ছে যে আমরা এবার সরাসরি ট্রান্সফরমেশনে চলে যাব। এখন এই প্রশ্নটা হচ্ছে এরকম যে এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যখন ছিল ইত্যাদি ইত্যাদি যা ছিল ইত্যাদি, এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করলাম, কমপ্লেক্স করার সময় ইফ নিয়ে আসছিলাম এখানে, তাই না? তো এই যে ইফ যে নিয়ে আসছিলাম, তো ইফকেই কেন নিয়ে আসছিলাম, এই যে আরও অনেক লিঙ্কার তো আসেই, তাদেরকে কেন নিয়ে আসলাম না, সেইটার জন্য আমাদের বেশ কিছু নিয়ম পড়তে হবে। মোটামুটি হচ্ছে আমাদের সব মিলে 13টা নিয়ম যদি আমরা দেখি, এরকম 13টা সূত্র যদি দেখি, তাহলে আমাদের সবগুলো কভার হয়ে যাবে। তাহলে আমরা এবার সরাসরি ট্রান্সফরমেশনে চলে যাব, যে কখন আমরা ইফ ব্যবহার করবো, কখন তো ব্যবহার করবো, সেই ট্রান্সফরমেশনে চলে যাব।